বিপদ যখন আসে চারিদিক দিয়ে একবারে আসে। তোমরা তো এতদিনে সবাই জেনেই গেছো আমার ননদের বিয়ে, আর মাত্র দুদিনও হাতে নেই, সেই উদ্দেশ্যে আমরা আসামের পথে রওনা দেব। আর তার আগে যে এত কিছু ঘটে যাবে আমরা সত্যিই ভাবতে পারিনি। চলো সব কিছু একে একে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি নমস্কার, আমি উর্বি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালে উঠেই আমি প্রথমে চলে এলাম কিচেনে প্রণয়ের জন্য এক কাপ কড়া করে লাল চা করতে, আদা গোলমরিচ দিয়ে। কারণ প্রণয়ের লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর লাগবে নাই বা কেন, দিল্লিতে আজ টেম্পারেচার 45 ডিগ্রি আর ফিলস লাইক 51। আর এই ঠান্ডা গরমের চক্করে প্রতিটা ঘরে ঘরেই এই ভাইরাল জ্বর সর্দি লেগেই আছে। এদিকে আমাদের দুজনেরই হাতে প্রচুর কাজের চাপ। আর এক জায়গায় বেরোনোর থাকলে সাথে যদি বাচ্চা থাকে একটা তো চিন্তা থাকেই, তার উপর আবার বিয়ে বাড়ি, তাই কাজটা যেন অনেকটাই বেড়ে গেছে। সবকিছু কোন দিক থেকে কি শুরু করব, কিভাবে গোছগাছ করব বুঝেই উঠতে পারছি না। আর দিতে অনেক ছোট থেকেই ট্রাভেল করে, তাই জার্নির সময় ওকে নিয়ে খুব একটা বেশি অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তবে বাচ্চাদের তো প্রত্যেকটা বয়সে মানে প্রত্যেকটা মাসে বলতে গেলে একটা করে ফেজ যায়, তো সেই ক্ষেত্রে জানি না এবার কি হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাটা তো বানিয়ে ফেলেছি, তবে ভাবলাম একবারে ব্রেকফাস্টটাও বানিয়ে নিই। তো ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা। আর প্রণয়ের তো ঠান্ডা লেগেছে বললামই, তো একটু ঝাল ঝাল করে পোহা বানিয়ে দিলে চায়ের সাথে খেতে ওর ভালো লাগবে। আর ব্রেকফাস্টটা একটু হেভি হলে লাঞ্চ একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার আজকে মন্দিরে একটু কাজ আছে, তো সেই ক্ষেত্রে লাঞ্চ বানাতে একটু দেরিও হতে পারে। আমরা যখনই আসাম যাই বা কোথাও যাই যেখানে একটু বেশি দিন থাকার প্ল্যান থাকে, তো আমি চেষ্টা করি ফ্রিজে যেই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেগুলো শেষ করেই যেতে। ফ্রিজে বেশ অনেকগুলো অ্যাভোকাডো জমেছিল, তাই কদিন ধরেই আমি ব্রেকফাস্টে অ্যাভোকাডো স্যান্ডউইচ, স্মুদি, আর দিত্যার তো মোটামুটি অ্যাভোকাডো লাগে, তো ওকেও কিছু না কিছু বানিয়ে দিচ্ছিলাম। তো এই করে এগুলো শেষ করার তো চেষ্টা করছি, তবে এখনও 4টে মতন আছে। ভাবলাম আজকেও দিত্যাকে অ্যাভোকাডোই দিয়ে দিই। তো আম দিয়ে এটাকে একটা স্মুদি বানিয়ে দেবো। স্মুদি মানে ওই আর কি, ও তো এখনও গরুর দুধ খায় না, তো আম আর অ্যাভোকাডোটাই মিক্স করে দিয়ে। আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন, আর দিত্যাও এটা খুব সুন্দর খেয়ে নেয়, খুব একটা অসুবিধা করে না। ও হ্যাঁ, এই বলতেই মনে পড়লো, অনেকেই আমার কাছে জানতে চায় যে বাচ্চার যখন সলিড শুরু করা হয় বাচ্চা তো কিছুই খেতে চায় না, তো দিত্যা কীভাবে অ্যাকসেপ্ট, আমি সেই প্রথম দিনগুলোতে কী খাওয়াতাম, তো এটা নিয়ে ভিডিও বানাতে গেলে একটু ডেডিকেটেডলি ভিডিওই বানাতে হবে, কারণ অনেক কিছু আছে শেয়ার করার মতন এখানে। তবে আমি তো এই ব্যাপারে এক্সপার্ট নই, আমি নিজেই ডক্টর থেকে সাজেশন নিয়ে যেটা মনে হয়েছে সেটা করেছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে বাচ্চাকে ফোর্স ফিট করাতে হয় না। যাই হোক, গল্প করতে করতে আমাদের ব্রেকফাস্টটাও হয়ে গেল। আর আজ যেহেতু রোববার, তো প্রণয় বাড়িতে আছে, ও দিত্যাকে বেশ অনেকটা সময় রাখতে পারছে, আর আমি চলে গেলাম স্নান করতে। আর জানো তো, দিত্যা আমাকে এতটা চোখে হারায়, আমি যখনই বাথরুমে যাই ও দরজার সামনে এইভাবেই দাঁড়িয়ে থাকে, মানে যতক্ষণ না বেরোবো, মানে আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণই লাগুক না কেন ও দরজা থাপড়াতে থাকে এইভাবেই। কিছুদিন আগে অবধিও ও দরজার সামনে দাঁড়িয়ে লিটারেলি হাউমাউ করে কাঁদতো, চোখ দিয়ে অঝরে জল বের, দেখে মনে হতো ওর মা না জানি ওকে ছেড়ে কোথায় চলে গেছে। যাই হোক, স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আর পুজোর পর ঠাকুরের বেশ কিছু কাপড় জমেছিল, অম্বুবাচীর পর কিছুটা ধোয়া হয়েছে, ধরো কিছুটা ধোয়া হয়নি, তো এরমভাবে রয়ে গেছিলো, তো সেগুলোই ধুচ্ছিলাম। আর প্রণয় ভিডিও করছিল, আর পেছন থেকে আমায় জানি না কি কি বলছিল, তো রাগ করছিলাম, এখন মনে নেই আমার, তো তাই ওই রকম একটা লুক দিচ্ছিলাম। যাই হোক, কাপড় টাপড় ধুয়ে তারপর সেগুলো মেলে দিয়ে দেন আমি রান্নাঘরে এলাম। দেখছি প্রণয়ে চচ্চড়ি সম্বার দিয়ে দিয়েছে, তো এসে আমি চচ্চড়িতে মাছ ফাছ দিয়ে নামালাম। তো মোরলা মাছের চচ্চড়ি আর বেগুন ভাজা, আর ওদিকে দিত্যার খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝাল। মাঝে মাঝে আমার মনে হয় আরও 3-4টে বার্নার হলে হয়তো ভালো হতো, মানে 1 মিনিট সময়ের যে কি পরিমাণ ভ্যালু সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। আমার প্রচণ্ড মানে দৌড়াতে হয় সারাদিন। যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে, এবারে বসিয়ে দেবো ভাত। আর রান্না করতে করতে এভাবেই আমি মানে এক ছিটে নুন পড়ুক চাই, এক ছিটে হলুদ পড়ুক, সাথে সাথে আমি কাউন্টার টপটা পরিষ্কার করতে থাকি। মানে আমার কাউন্টার টপটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে আর কি। জানো তো, দিত্যা যত বড় হচ্ছে আর তত বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে এটা একদিক দিয়ে ভীষণ ভালো, তবে আরেক দিক দিয়ে ভীষণ চিন্তারও বিষয়, কারণ ওকে এক মুহূর্ত চোখের আড়াল করা যায় না। মানে সেকেন্ডও যদি চোখের আড়াল হয় তাহলে কিছু না কিছু ঘটনা ঘটিয়ে, সবসময় তো ক্যামেরা অন করা হয় না বা সবটা শেয়ার করতে পারি না, প্রতিদিন কিছু না কিছু হয়তো ঘটেই যাচ্ছে। এই যেমন আজকেই সকাল থেকে মোটামুটি সবই ঠিক আছে, তবে ওই সন্ধ্যের দিকে কি যে একটা ঘটিয়ে ফেললো, তোমাদেরকে দাঁড়াও সেটা পরে দেখাচ্ছি। তো তার আগে চলো আমাদের লাঞ্চের মেনুটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দিত্যাকে খাইয়ে দিয়েছি, এবারে আমাদেরটাও বেড়ে নিয়েছি। তো প্রথমেই আছে কচু বাটা, এটা কালকে করেছিলাম, তো সেটাই একটু ছিল, মানে রেখে দিয়েছিলাম আমার জন্য। সেটা আছে বেগুন ভাজা আর মোরলা মাছের চচ্চড়ি, আর মোরলা মাছের একটু ঝাল খেতে ইচ্ছা করলো তো সেটা বানিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছি টক দই আর আম।
খাওয়া দাওয়ার পর দীপ্তি আগে ঘুম পাড়িয়ে দিই, আর আমার যদি এডিটিং থাকে করি, বা কখনো কখনো যদি সময় হাতে থাকে আমি একটু ঘুমিয়ে নিই। তারপর বিকেলে কাপড়টা একটু চেঞ্জ করে দেন আমি ঠাকুরের কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এনে ভাঁজ করে রাখছিলাম। তারপর সন্ধ্যা পুজো সবটা দিয়ে নেব। এবারে দীপ্তি আমাকে কাজ করতে দেখলেই আমার কোলে চলে আসে, আমি জানি না কেন, ওর ভীষণ ভালো লাগে আমাকে কাজ করতে দেখে। তবে এখন আমার মনে হয় আমার কষ্ট হলেও ও কোলে থাকলেই সেফ থাকে, যেরকমটা তোমাদের বলছিলাম আর কি। কারণ সন্ধে অবধিও সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করেই ও কিচেনে গেল আর গিয়ে ড্রয়ার খুলে কোথা থেকে একটা কাঁসার বাটি আনলো, আর সেটা অনেকক্ষণ হোল্ড করেছিল, হয়তো যখন গিয়ে আর হোল্ড করতে পারিনি তখন সেটা ওর পায়ে পড়ে পায়ের আঙুল ফেটে যায়। আর ওর পাপারও ঠান্ডা তো লেগেই ছিল, সেটা আরও প্রচণ্ড বেড়েছে। এদিকে দেখতে আরও এরকম বুঝতে পারছি না হঠাৎ করে কী হয়। যাই হোক, আশা করছি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি দেখে থাকছো তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।